দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর সহ ৩ দফা দাবিতে আবারও সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সেনাবাহিনীর বৈঠক না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন তারা। আলোচনায় দৃশ্যমান পদক্ষেপ না নিলে শিক্ষার্থীরা অনশন না ভাঙার হুঁশিয়ারি দেন। ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবিতে সংহতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আরও জানাচ্ছেন আদিন সজীব। সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে আবারও প্রতিবাদ এবং বিক্ষোভে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। একটা ভালো ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন বেশ কয়েক বছর আগে থেকেই, কিন্তু সেই চাওয়া আর পাওয়ার মধ্যে যে অপূর্ণতা, তা থেকেই বিক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষার্থীরা। জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকার মতো একটা জায়গায় অবস্থান করেও এখানের স্টুডেন্টরা কোনো ফ্যাসিলিটিসই পাচ্ছে না। পুরান ঢাকা নর্দমার মতো জায়গায় একটা ওইখানে থাকতেছে, তাদের জন্য কোনো আবাসন ব্যবস্থা করতেছে না, কোনো কিছুই করতেছে না। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো হয়েছে বিভিন্ন অন্যান্য ইউনিভার্সিটি থেকে ভাড়া করা লোকদের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা আমাদেরকে চিঠি চালাচালির কথা বলছে, যে আমরা চিঠি দিয়েছি, তারা এখনো রেসপন্স করছে না। 2017 থেকে 2025 পর্যন্ত কোনো সুষ্ঠু সমাধান হয়নি, বারবার আমাদেরকে আশ্বাস দিয়েছে। প্রায় 2 মাস আগেও সচিবালয়ের সামনে অবস্থান নেয়ার পর সরকারের আশ্বাসে সেই কর্মসূচি থেকে সরে আসে তারা। এরপর প্রতিশ্রুতির দৃশ্যমান অগ্রগতি না দেখে দাবি আদায়ে রোববার থেকে আবারও অনশন শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। হুঁশিয়ারি দেয় মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন, মঞ্জুরি কমিশন এবং সেনাবাহিনীকে একসাথে বৈঠকে বসতে হবে। এরপর তাতে সংহতি জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বাংলাদেশে আরো অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, তারা আবাসন সহ অনেক সুযোগ সুবিধা প্রাপ্ত হয়েছে। দুর্ভাগ্য আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ক্ষেত্রে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি সুস্পষ্ট একটা বৈষম্য। শিক্ষার্থীদের অবস্থানের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায় আগামী বুধবার বৈঠক অনুষ্ঠিত হবে। অনশন ভেঙে সে পর্যন্ত অপেক্ষার অনুরোধ জানান কোষাধ্যক্ষ সাবিনা শর্মিন, করেন দুঃখ প্রকাশও। প্রজ্ঞাপন জারি হয়েছে যে আগামী বুধবার 11:30টায় শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটা যৌথ সভা হবে। সেই সভার মাধ্যমে আর্মিকে কাজ দেওয়ার পুরো প্রক্রিয়াটা, চূড়ান্ত প্রক্রিয়াটা সম্পন্ন হবে এবং শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উনারা বলেছেন উনাদের পক্ষ থেকে সব থেকে কম সময়ে কাজটা কিভাবে করা যায় সেটা উনারা করবেন। এই আশ্বাসকে ইতিবাচকভাবে দেখলেও শিক্ষার্থীরা জানান বুধবারের বৈঠকের উপর নির্ভর করে অনশনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন আন্দোলনরতরা। আগামী বুধবারের বৈঠকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি স্বাক্ষর করা, সকল প্রকার প্রতিবন্ধকতা ব্যতি রেখে কার্য সম্পাদনের দায় নিয়ে বাণী ভবন ও হাবিবুর রহমান হলের স্টিল বেজ ভবন নির্মাণে অনুমোদন এবং বাজেট পাস করতে হবে। এই দাবিগুলো আমলে নিয়ে বৈঠক করার অঙ্গীকার দিলে তবে আমরা অনশন থেকে পিছু হটব। এর আগে সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। চাকুরিতে পুনর্বহালের দাবিতে 6 দিন বিরতি দিয়ে আবারও সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেছে পুলিশের 40তম ব্যাচের বাদ পড়া 321 জন এসআই প্রার্থী। সচিবালয়ের 2 নম্বর গেটের সামনে অবস্থান নিয়েছেন তারা। তাদের অভিযোগ, সারদায় 1 বছর ট্রেনিং করার পর বিভিন্ন থানায় তাদের পোস্টিং দেওয়ার কথা ছিল, কিন্তু তা না করে শৃঙ্খলা ভঙ্গের অজুহাত দেখিয়ে ধাপে ধাপে তাদের বাদ দেয়া হয়। এমন বাস্তবতায় আবারও পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা। এর আগে গত 6 জানুয়ারি তাদের চাকুরিতে পুনর্বহালের ব্যাপারে আশ্বস্ত করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তারিখ পর্যন্ত আমাদের ব্যাপারে একটা
সুন্দর পুনর্বিবেচন করবেন বা ব্যাপারে একটা সিদ্ধান্ত আসবেন এই ব্যাপারে আশ্বস্ত করেছিলেন। অনেকে হচ্ছে সেদিন 3-4 জন মেয়েদের মধ্যে ওই সময় শিখে ছিল, তা সত্ত্বেও তাদের বিরুদ্ধে এই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এটাতে আমাদের বোঝা যায় এটা পুরোটা মিথ্যা, একটা বানো একটা অভিযোগ। আমরা ওই ধরনের কোনো অপরাধী করি নাই। আমাদেরকে যে নাস্তা ইস্যু দেখানো হয়েছে ওই দিন আমরা যথাসময়ে নাস্তা গ্রহণ করি এবং বিরতি শেষে আমরা আবার পুনরায় গিয়ে প্যারেডে মিলিত হই। আমরা কোনো বিশৃঙ্খলা বা নাস্তা না এই ধরনের কোনো কারণ ছিল না। তিনি আমাদেরকে 6 দিনের মতো একটা সময় দিয়েছিলেন। আমরা তারপরে এসে যোগাযোগ করি এবং জানতে পারি যে আমাদের তদ্রূপ কোনো কাজ হয়নি। তো আমরা আশানুরূপ কোনো প্রত্যুত্তর না পেয়ে আমরা আজকে আবার এসেছি। সীমান্তে ভারতের দখলদারিত্বের বিরুদ্ধে দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে। কোনো অসম সুবিধা বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন। শেখ হাসিনা দেশকে ভারতের সেবা দাসে পরিণত করতে চেয়েছিল অভিযোগ করে রিজভী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে কোনো দুরভিসন্ধির দেশপ্রেমিক জনগণ সফল হতে দেবে না। তার অভিযোগ, দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে খালেদা জিয়ার কণ্ঠ রোধ করতে ফ্যাসিস্ট হাসিনা তাকে কারারুদ্ধ করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এখন সব থলের কালো বিড়াল বেরিয়ে আসছে। আন্তর্জাতিক যে নিয়ম বিধিবিধান এবং দুই দেশের মধ্যে সময় সময় যে চুক্তি হয়েছে, কোনো কিছুই তারা না মেনে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে আপনার লালমনিরহাটে বিভিন্ন জায়গায়। তো এর জন্য জনগণ যে দাঁড়াতে পারে এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি। তার ফ্যাসিজম দিয়ে, তার নির্মমতা দিয়ে, তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন। তার এই অপরাধগুলো, তার অন্যায়, তার মহাদুর্নীতিগুলো যেন কেউ কথা না বলতে পারে, এই কণ্ঠরোধ করার জন্যই বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছিল। এটা তো আজকে সুস্পষ্ট। সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র দপ্তরে ডাকার পরদিনই বাংলাদেশের উপ হাই কমিশনারকে তলব করল দেশটি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নয়াদিল্লি ও ঢাকার মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে আলোচনা করতে সোমবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের উপ হাই কমিশনারকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে যোগ দিয়েছেন নুরুল ইসলাম, তবে বৈঠকের বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। এর আগে ভারত বাংলাদেশ সীমান্তের নির্দিষ্ট 5টি স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারত, এমন অভিযোগে ভারতীয় হাই কমিশনারকে তলব করে ঢাকা। বৈঠকের পর প্রণয় ভার্মা বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া নির্মাণের বিষয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সমঝোতা হয়েছে। তাদের আশা, সীমান্তে অপরাধ মোকাবিলায় দ্বিপাক্ষিক ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় থাকবে। প্রতিবেশীদের মাঝে বিদ্বেষ কোনো পক্ষের জন্যই শুভ ফলাফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। ভারতীয় সেনাপ্রধান বলেন, দুই প্রতিবেশী দেশকে একসাথে থাকতে হবে, একে অপরকে বুঝতে হবে এবং কোনো ধরনের শত্রুতা দুদেশের স্বার্থের জন্য ভালো হবে না। সেদিক থেকে সেনাবাহিনী পর্যায়ে এখনো পর্যন্ত দুদেশের সম্পর্ক ভালো এবং একদম সঠিক রয়েছে। ভারতের সেনাবাহিনীর আর্মি ডের আগে সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী আরও বলেন, সেনাবাহিনী পর্যায়ে এখনো পর্যন্ত দুদেশের সম্পর্ক ভালো এবং একদম সঠিক পথে রয়েছে। সামরিক সহযোগিতা আগের মতোই চলছে, কেবল যৌথ মহড়া স্থগিত করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দুদেশের সম্পর্ক নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। লন্ডনের হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। লন্ডনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এদিকে মায়ের আবারও সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। রোববার বাসার রান্না করা খাবার নিয়ে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। অসুস্থ মায়ের সুস্থতার জন্য আবারও সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। পরিবারের সদস্যদের সান্নিধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তাদের হলিডে উইকেন্ড, কাজেই ডাক্তাররা তাবো উনি প্রফেসর প্যাট্রিক কেনেডি উনি এসেছিলেন, উনি ওনাকে দেখেছেন। আমাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, ওনারাও এসেছেন
এখন উনি একটু রেস্ট নিচ্ছেন। লন্ডন ক্লিনিকে এদিন খালেদা জিয়াকে ফিজিওথেরাপি দেওয়া হয়। ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন এবং পরবর্তীতে উনি ফিজিওথেরাপি নেওয়ার পর মোটামুটি উনি ভালো আছেন। গতকাল কেসেও বলা যায় যে শারীরিকভাবে আলহামদুলিল্লাহ উনি স্টেবল আছেন। চিকিৎসার জন্য গত বুধবার লন্ডন আসেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 2 ছেলের বউ ছাড়াও 3 নাতনি তাকে সার্বক্ষণিক সময় দিচ্ছেন। এর আগে খালেদা জিয়াকে স্ত্রীসহ দেখতে যান যুক্তরাজ্যে সফররত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় বেগম জিয়ার গুরুতর অসুস্থতার জন্য আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসাকে দায়ী করেন তিনি। চলতি বছরেই বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ। দুদেশের সরকার এই বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পাকিস্তান বিজনেস ফোরামের মতবিনিময় সভায় এসব কথা বলেন পাকিস্তানের হাই কমিশনার। এর আগে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য প্রসারে একমত হন দুদেশের ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন শারফুল আলম। অবশেষে পাকিস্তানের সাথে প্রসারিত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। শুধু ব্যবসা বাণিজ্য নয়, দুই দেশের জনগণের সাথে সম্পর্ক বাড়াতে চায় ইসলামাবাদ। সরাসরি যোগাযোগ বাড়াতে সমুদ্রপথের পর এবার আকাশপথেও দূরত্ব কমাতে চায় দুই দেশ। সহসায় এ বিষয়ে ঘোষণা আসবে বলে আশাবাদী পাকিস্তানের হাই কমিশনার। আমরা দুদেশের মানুষের সাথে যোগাযোগ বাড়াতে চাই। বাংলাদেশ বা পাকিস্তান কারা আগে আকাশপথে যাতায়াত শুরু করবে সেটি বড় কথা নয়। আমরা চাই আকাশপথে যোগাযোগটা শুরু হোক। এবছরই আমরা ঢাকার সাথে বিমান চলাচল শুরু করব। পরিসংখ্যান বলছে 2023-24 অর্থবছরে পাকিস্তান থেকে বাংলাদেশে $650 মিলিয়ন পণ্য আমদানি করলেও এর বিপরীতে রপ্তানি হয়েছে মাত্র $61.9 মিলিয়ন পণ্য। দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যের বৈষম্য দূর করতে চান দুই দেশের ব্যবসায়ীরাও। দুদেশের মধ্যকার চলমান বাধাগুলো দূর করা গেলে উভয় দেশের বাণিজ্য সহ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে। আগামীতে বাংলাদেশের সাথে ব্যবসার প্রসারে পাকিস্তানের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করবে। বাংলাদেশের তৈরি পোশাক ছাড়াও চামড়া, টেক্সটাইল, ঔষধ, পাটজাত এবং বিভিন্ন পণ্যের রপ্তানি সম্ভাবনাকে পাকিস্তান কাজে লাগাতে পারে। প্রযুক্তি ও কারিগরি দক্ষতা বাড়ানোর মাধ্যমে পাকিস্তানে পণ্য রপ্তানি বাড়াতে চাই আমরা। এছাড়াও দুই দেশের যৌথ উদ্যোগে বাংলাদেশে শিল্প কারখানা প্রতিষ্ঠার প্রস্তাবও দেন এবিসিসিআইয়ের প্রশাসক। 33 বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। রোড ম্যাপ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 1 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। এদিকে জানুয়ারির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের রোডম্যাপ এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। দেখুন মনির হোসেন তপুর রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে সরব শিক্ষার্থীরা। 5 আগস্টের পর তাদের এই দাবি আরও জোরালো হয়। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে পরামর্শ চেয়েছেন। জাকসু নির্বাচনের অচলাবস্থার সুরাহা হতে যাচ্ছে। আগামী 1 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে তফসিল। এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 1971 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে 9 বার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। 33 বছর ধরে শিক্ষার্থীদের অধিকার আদায়ের এই প্ল্যাটফর্মটি নিষ্ক্রিয় রয়েছে। সবশেষ 1992 সালে অনুষ্ঠিত হয়েছিল জাকসু নির্বাচন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব নিয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। তাদের অভিযোগ, ডাকসুকে আওয়ামী ফেসিবাদ বয়ানের আজ্ঞাবহ করা হয়েছিল। বাংলাদেশের ইতিপূর্বে যে পলিটিক্যাল বাজে কার্যা ছিল সেটি একেবারে বিলুপ্তি সাধন হয়েছে 5 তারিখের পর থেকে। আমরা কোনোভাবেই চাই না সেটি আবার ব্যাক করুক। জানুয়ারির মধ্যেই ডাকসুর পূর্ণাঙ্গ রুটম্যাপ ঘোষণা করা, যাতে করে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি বলেছিলেন ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন, আমরা সেটি চাই যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হলে অবশ্যই ভালো। স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, 24-এর গণঅভ্যুত্থানের গণতান্ত্রিক মূল্যবোধের ধারণ ও লালন করবে ডাকসু, জানান তারা। স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের কাজ হবে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন এবং আদর্শের প্রচার করা। আমরা মনে করি ব্যক্তি নির্ভরতা থেকে সরে এসে মতাদর্শগত যে প্রচার, সেই প্রচারই মূল উদ্দেশ্য হওয়া উচিত। মুক্তিযুদ্ধের যে সঠিক আদর্শ, সেই সঠিক আদর্শের প্রচারই এই সম্পাদকের কাজ হওয়া উচিত। ডাকসু নির্বাচিত কাঠামো এবং এই নির্বাচিত কাঠামোতে সভাপতি পদটি অনির্বাচিত। এক্ষেত্রে সভাপতির পদটি কোনো ধরনের নির্বাহী কার্যক্ষমতা থাকা উচিত নয় এবং এই পদটিকে সম্পূর্ণরূপে আলংকারিক পদ হিসেবে ঘোষণা করতে হবে এবং সভাপতির সমস্ত ক্ষমতা সীমিত করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নির্বাহী পরিষদের হাতে ন্যস্ত করতে হবে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও অধিকার আদায়ে ডাকসুর গঠনতন্ত্রের 9টি বিষয়ে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে।